অনেকগুলো বিষয়ে বলার আছে এই বিষয়ে, কিন্তু মোটা দাগে ডাকসু বাংলাদেশের নেতৃত্ব তৈরি সূতিকাগার হিসেবে আসলে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের একটা হাব, আর ডাকসু সেখানে নেতা তৈরির একটা কারখানা বলতে পারেন। এটার একটা কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতি বা ছাত্ররা মূলত ছাত্র রাজনীতির চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জাতীয় রাজনীতিতে। তো এটা বাংলাদেশের একটা ফেইট বলতে পারেন। এবং এটা কেন হয় যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আসা একদম মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর স্ট্রাগলিং যেই ছেলেপেলেরা আছে তারা এখানে পড়তে আসে। তো সেটার মধ্য দিয়ে কিন্তু এই পুরো জাতির আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারা বা ক্লাসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারার একটা জায়গা হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় এটার মধ্যে বিশেষ কারণ স্বভাবতই মেধার জায়গা থেকে একটু এগিয়ে রাখা হয়, র্যাঙ্কিংয়ের জায়গা থেকে এগিয়ে রাখা হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পুরো আমাদের যে রাজনৈতিক ইতিহাস, এই রাজনৈতিক ইতিহাসে বারবারই তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং সেখান থেকে যারা নেতা বের হয়েছেন তারা সবসময় সাহসী ভূমিকা নিয়েছিলেন বিভিন্ন পর্যায়ে। এখন এই ডাকসুতে মানে যে ডাকসুটা আসলে রেগুলার হওয়ার কথা, আমরা দেখেছি এটা ইরেগুলার। একদমই তার প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকে এটা ইরেগুলার। এবং জাতীয় রাজনীতি কেমন চলছে সেটার উপরে ডাকসু নির্ভর করে, আবার ডাকসু নির্বাচন কেমন হচ্ছে সেটার উপর আবার জাতীয় নির্বাচন নির্ভর করে। এবং আপনি দেখে থাকবেন যে ডাকসু নির্বাচনে কখনোই ক্ষমতাসীন কোনো দল কখনোই জিততে পারেনি, তার ছাত্র সংগঠনের প্যানেল সমর্থিত প্যানেল কখনোই জিততে পারেনি। তো এই এই যে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর কি বোঝার ক্ষেত্রে ডাকসুটা কেমন। এখন আমরা যেমন মনে করি যে আমরা যেমন দেখছি যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা সবার হওয়ার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেটা রিফর্ম করার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেটা আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দেওয়ার কথা ছিল, সেটাকে কোনো দল মতের ঊর্ধ্বে উঠে বানানোর কথা ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা ঐক্যমত্য কমিশন সহ সংস্কার কমিশনগুলোকে কার্যকর করার কথা ছিল, এই ঐক্যমত্য মানে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা জিনিস আসলে মোটা দাগে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে এবং আপোষকামিতার পরিচয়। মানে ব্যর্থতার পরিচয় একটা জিনিস হচ্ছে যেটা আপনি হয়তো প্রেশার দিয়ে সেটাকে সামলাতে পারবেন, কিন্তু যদি আপোষকামী মনোভাব থাকে সেটাকে আসলে সামলানোর কোনো উপায় থাকে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষত তার স্থানীয়ভাবে প্রশাসনিক যে জায়গাগুলো এবং এখানে যারা সচিব নিয়োগ পেয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ভূতাপেক্ষ সচিব, এবং তারা আগের কোনো না কোনো আমলে সচিব ছিলেন। সেই সব সচিবকে আবার ফেরত আনা পুনর্বহাল করা হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এই সচিবরা আসলে কোন আমলে ছিলেন সচিব, তাহলে দেখে থাকবেন যে এরা প্রায় প্রত্যেকেই বিএনপির সচিব ছিলেন। সো মোটা দাগে যদি আমরা প্রশাসনকে এখন বিচার করি, এটা নিয়ে আমি আশা করব যে আমাদের সোশ্যাল মিডিয়া সহ আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে তারা এক ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের দিকে আগাবেন এইসব ক্ষেত্রে, যে কারা নিয়োগ পেয়েছে এবং তারা কোন মতাদর্শের অনুসারী এবং তারা কোন দলের রাজনৈতিক দলের আমলে তারা সচিব ছিলেন। ওইটা যদি পুরোটা কেসটা বিচার করেন তাহলে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকার বেসিক্যালি আর এখন অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই পুরো সরকারটা আসলে বিএনপির কথায় এবং কিছু জামাতের ইনফ্লুয়েন্স আছে, এবং এই দুইটা দল মিলে আসলে এই সরকারটাকে চালাচ্ছে। তাহলে এই যে একটা ভয় যে এই যে যারা ক্ষমতাসীন থাকে বা ক্ষমতার সাথে যারা কাছাকাছি থাকে তারা আসলে ডাকসুতে জিততে পারে না, এটা একটা ভয় কিন্তু আছে। এবং আমরা দেখলাম যে ছাত্র দলের মনোনীত যে ভিপি, উনি খুবই ওভার দ্য নাইট আমরা তাকে খুবই জনপ্রিয় দেখলাম, আবার তার ব্যাপারে সমালোচনাও কিন্তু শুরু হলো। তো এটা কিন্তু একটা আশঙ্কা তৈরি করে যে ছাত্র দলের পক্ষ থেকে আসলে ভিপি নির্বাচনে জিতবে কি না। অন্যান্য ক্যান্ডিডেট নিয়ে তো ওরকম আলোচনাই নাই। তো এটা স্বভাবতই বিএনপির মনে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে, এবং স্বভাবতই বিএনপি চিন্তা করছে যে এই মানে ডাকসু নির্বাচনে তার এক ধরনের পরাজয় হতে যাচ্ছে। এবং ডাকসু নির্বাচন নিয়ে মানে ছাত্ররা যাতে ভোট দিতে না যায়, এইটাই একমাত্র মানে এইটা এক ধরনের প্রসেস একটা চালু করা শুরু হতে পারে, যে একটা অস্থিতিশীল পরিবেশ আছে, ক্যাম্পাসে ভোট দেওয়ার কোনো পরিবেশ নাই, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে যাতে করে ভোটের জায়গাটা যতটা বানচাল ততটা বেশি মানে ভোটারের উপরে দায়টা যাতে পড়ে।
তো আমরা আগেও দেখেছি যে এই ধরনের মেকানিজমগুলো, এই যে যেগুলোকে আমরা ষড়যন্ত্র বলি আর কি, রাজনৈতিক ষড়যন্ত্র, এগুলোর মধ্যে সবসময়ই এই আদালতকে ব্যবহার করা হয়। এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে খুবই কমন একটা জিনিস। আপনি জাতীয় রাজনীতিতেও দেখবেন যে মানে আদালতকে ব্যবহার করা হয়, কারণ আমাদের আদালতটা আসলে কোনোভাবেই স্বাধীন নয়। এবং এটার যে প্রধান বিচারপতি থাকেন, তিনি একেবারেই তার উপরে একজনের হাত, একজনের কথা, এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো তার সবসময়ই এক ধরনের জি হুজুর মনোবৃত্তি থাকতে হয়। তো এইবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বা আমাদের এই যে গণঅভ্যুত্থানের পরে সরকারও আসলে সেটা থেকে মুক্ত হতে পারেনি। বিচার, এই যে আপনি যদি দেখে থাকেন যে এই যে রিটটা যখন করা হলো, রিটের যে ক্রেডিবিলিটি বেসিস, এগুলো চিন্তা ভাবনা না করেই অতি উৎসাহী হয়ে এই যে বিচারপতিগণ, এবং তার মধ্যে একজন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে মানে 2014 সালে, 2007 বা 14 সালে, আমি মিস করে থাকতে পারি, আমি ভুল করে থাকতে পারি, যে উনি জাতীয়তাবাদী দলের হয়ে ওই মনোভাব থেকে উনি আসলে বিজয়ী হয়েছিলেন। তো এই যে এই তাহসিন আলী এবং তার যে অতি উৎসাহী যে বিচারপতিগণ, অতি উৎসাহী হয়ে ওনারা মানে মানে বাতিল করার জন্য রায় দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে সেটা আবার বলা হলো যে এটা রিভিউ চলছে। আবার এখন আজকে আমরা শুনলাম যে স্টে করা হয়েছে, স্টে বহাল আছে, আবার আগামীকাল শুনানি হবে। এই পরিবেশগুলো, এই বিষয়গুলোকে মানে এক ধরনের ন্যারেটিভ আকারে ছাড়া হচ্ছে বাজারে, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শিক্ষার্থী যারা যারা শান্তির পরিবেশ চায় বিশ্ববিদ্যালয়ে, তারা যাতে মনে করে যে মানে ভোট দেওয়ার মতো পরিবেশ নেই। এটা করে ভোটটাকেই একটা প্রশ্নের সম্মুখীন করার প্রচেষ্টা। তো আমি যেটা মনে করি যে মানে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ধরনের হীন প্রচেষ্টা কোনোভাবে সফল হবে না। কারণ এখানে আমাদের যারা মানে আমাদের সাথে মতাদর্শিকভাবে যারা কানেক্টেড আছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছেন, আপনারা দেখবেন যে তারা এটা নিয়ে প্রতিবাদ করছেন। এবং মাঠে মানে রাজনৈতিক মাঠে ন্যাশনালি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে প্রতিবাদ আছে। এই কার্যক্রমটা আসলে সফল হতে দেওয়া যাবে না, এবং এটা সফল হবেও না। কারণ ডাকসু নির্বাচনের উপরে আমাদের অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা, মানে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের এবং ছাত্রদের রাজনীতিকে আবার সচল করার যে প্রক্রিয়া, সেইটা চালু করার এক ধরনের আশা আকাঙ্ক্ষা কিন্তু নির্ভর করছে। তো সেই নির্ভরতার জায়গায় আসলে কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো মনোবৃত্তি, কোনোভাবেই আপোষ করার কোনো মনোবৃত্তি আমরা এখানে মনে করি না যে জায়গা পাবে। বরঞ্চ যারা ভয় পাচ্ছে যে এই নির্বাচনে তারা জিততে পারবে না এবং এটার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়তে পারে তাদের দলের পক্ষ থেকে, যেহেতু বড় দল, সেক্ষেত্রে এই ধরনের প্রভাব তাদের বড় দলে বড় বেশি করেই পড়ে। তো সেই জায়গা থেকে তারা হয়তো ভয় পাচ্ছেন এবং গোপন ষড়যন্ত্রে কোনোভাবে লিপ্ত হয়েছেন বলে ধারণা করছি।